তাহলে ভ্যালু অ্যান্ড রেসপেক্ট ডিফারেন্সটাকে আমরা ভ্যালু অ্যান্ড রেসপেক্ট করব, লার্নিংটাকে প্রমোট করব এবং ওই লিগে সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস কি সাপোর্ট করব এবং অ্যাডভাইস দেব কিসের জন্য, যাতে সে লার্নিংটাকে শেখার জন্য অংশগ্রহণের সুযোগটা পায়, অপরচুনিটি, ঠিক আছে। এবং ওই লিগে লার্নিংয়ের যে বেনিফিট সেটাকে এক্সপ্লোর করা, রিকগনাইজ অ্যান্ড রিওয়ার্ড লার্নিং অ্যান্ড কম্পিটেন্সি অ্যাচিভমেন্ট ইন দ্য ওয়ার্ক অর লার্নিং এনভায়রনমেন্ট, এবং তাকে তার যে কম্পিটেন্সি সেটা অ্যাচিভ করার জন্য তাকে সেই রকমের একটা এনভায়রনমেন্ট দিতে হবে। প্রোভাইড অপরচুনিটি টু ডেভেলপ ইউর ওন অ্যান্ড আদার্স জেনেরিক স্কিল, তাকে অপরচুনিটি দিতে হবে যাতে সে নিজের স্কিলটাকে সে ডেভেলপ করতে পারে, জেনেরিক স্কিলটাকে, বুঝা গেছে। তারপর লিখে অফার মাল্টিপল পাথওয়ে টু অ্যাচিভ ইউর ওন অ্যান্ড আদার কারেন্ট অ্যান্ড ফিউচার প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস, তাকে মাল্টিপল একাধিক রাস্তা দেখাই দিতে হবে। যেমন মনে করেন আমাদের যে ছোট ভাই বা আত্মীয় স্বজন থাকলে, যেমন মনে করেন এসএসসি যারা পাস করছে, আছে না এরকমের কারো ফ্যামিলিতে যারা এসএসসি পাস করছে মাত্র, আছে কারো ফ্যামিলিতে? জি স্যার আছে। আচ্ছা, তাহলে ওরে কি একটু অ্যাডভাইস দিছেন না যে তুমি এই লাইনে না এই লাইনে পড়ো, তাহলে এটা করলে ভালো হবে, ভবিষ্যতে এটাই হইতে পারবা, এরকম হয় না? জি স্যার হয়। তেমনই আপনি যখন একজন ট্রেনার হবেন, আপনার ক্লাসের যারা থাকবে তাদেরকে আপনি মাল্টিপল পাথওয়ে দিবেন। মানে কি, যে তুমি এখান থেকে এদিকেও যাইতে পারো, এদিকেও যেতে পারো, মানে ওর সামনে যতগুলো রাস্তা আছে সবগুলো আপনি ওর সামনে উন্মুক্ত করবেন, যাতে ও ওর প্রফেশনাল ডেভেলপমেন্টটা, ওর বর্তমান এবং ফিউচারটা যাতে প্রফেশনাল ডেভেলপমেন্টটা যাতে হয়, ও নিতে পারে, ওর যে চাহিদাটা সেই অনুযায়ী যাতে ও যাইতে পারে, ঠিক আছে। তাহলে লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে কি কি থাকতে পারে এগুলো কি বোঝা গেছে? এটা আমি শর্ট করে লিখে দেব, এটা একটু ভাষাগুলো একটু কঠিন, এই শব্দগুলো অনেকগুলো আমরা নিজেরাও অনেক সময় শুনি নেই, তাই তো এরকম মনে হইতেছে না? এরকম কি মনে হইতেছে কারো? স্যার এই শব্দগুলো আসলে একটু উল্টোপাল্টা কেমন যেন হ্যাঁ লাগে। হ্যাঁ, ধরেন এমনি প্রথম আচ্ছা, লাইনের একটা শব্দ বাদ দেন, আমি মুখে যা বুঝাইছি এতক্ষণ যে একটা লার্নিং এনভায়রনমেন্টে, ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টে কি কি জিনিস থাকতে পারে, এইটা কি বুঝছেন আপনি সেটা বলেন। হ্যাঁ জি স্যার, আপনার আচ্ছা, এই কথাগুলো ছোট ছোট করে লিখেও নিছি। হ্যাঁ, আমি এই জিনিসটা আপনাকে আমি আবার লিখে আমি দিব, সমস্যা নাই। অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, এই যে পয়েন্টগুলো আছে না, এটা আমি আমার নিজের ভাষায় আমি আপনাকে ছোট ছোট করে লিখে দিব আপনাদেরকে, ঠিক আছে। আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে রাত্রে দিয়ে দেবো শর্ট করে লিখে, ঠিক আছে। আপনারা আপনাদের মতন একটু খাতায় নোট টোট করে নিয়েন। এমনি আমার থিমটা বুঝানোটা, আমি যেটা বুঝাইতে চাইছি আপনারা সেটা বুঝছেন কিনা আসলে? জি স্যার বুঝতে আচ্ছা, পারছি। এখন দেখেন সেম জিনিস একটু পেঁচানো, হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, আপনি ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করবেন, দেখছেন, ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করবেন, ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একটু লেখা রাখেন বাংলায় দরকার হলে, কেন, হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, মানে বাংলায় লিখে রাখেন কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব, ঠিক আছে। কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব, সেটা ট্রেনিং সেশনও হইতে পারে, অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনও হইতে পারে। এই এইটুকু একটু মার্কিং করে রাখেন, এই যে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, আর এখানে বাংলা একটু লিখে রাখেন কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব। দেখেন এখানে আছে কি, প্রিপেয়ার দ্য লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইন ডাইভার্স ওয়ার্কপ্লেস অ্যান্ড কমিউনিটিস। এই কথাটার মানে কি বুঝাইছে বলেন তো, একটু কেউ একজন কি বলতে পারবেন? মানে স্যার একটা লার্নারকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে সে যে কোনো পরিবেশে বা যে কোনো কর্মস্থলে তার দক্ষতা দেখাতে পারে। তো সুন্দর। তারপরের লাইনটা বলছে প্রোভাইড মোর লার্নার্স অ্যান্ড ক্লায়েন্ট উইথ বেটার কোয়ালিটি সার্ভিস ইন অ্যান ইনক্রিজলি কম্পিটিটিভ মার্কেট। এই কথাটা তার কি বুঝাইছে বলেন তো? অনেক বেশি প্রশিক্ষণ প্রাপ্ত আচ্ছা, মূল ব্যক্তি বিষয় হলো এবং যে, হচ্ছে ক্লায়েন্টস বলতে হ্যাঁ তাদেরকে মানে বোঝাচ্ছে এখানে বুঝাইছে মানে লার্নার, ভালো
হ্যাঁ, লার্নার অ্যান্ড ক্লায়েন্টকে প্রোভাইড মোর লার্নার অ্যান্ড ক্লায়েন্ট উইথ বেটার কোয়ালিটি সার্ভিস। আমি যদি আমার ইনক্লুসিভটা প্র্যাকটিস করতে পারি, মানে আমার ক্লাসে যদি ইনক্লুসিভ থাকে, ইনক্লুসিভকে আমি সবাইকে সুযোগ দিচ্ছি, যার যেখানে ঘাটতি আছে আমি সেটা পূরণ করতেছি। আমি ছোট বড় বয়স বানি নাই, কোনো বৈষম্য করি নাই, প্রতিবন্ধী হোক, জাতিগত বৈশিষ্ট্য যাই থাকুক, আমি সবাইকে আনছি। তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়েছে, আমি সবাইকে সুযোগ দিছি না? সেক্ষেত্রে কি আমি কি প্রোভাইড মোর, মোর মানে কি অনেক না? তার মানে কি বেশি সংখ্যক আমি লার্নার আর ক্লায়েন্টকে আমি কি বেটার কোয়ালিটি সার্ভিস স্যার। দিতে পারতেছি। হ্যাঁ, উইথ বেটার কোয়ালিটি সার্ভিস দিতে পারতেছি অ্যান্ড কম্পিটিটিভ মার্কেট। বুঝে গেছে? আচ্ছা, মানে হলো গিয়া আমি প্রতিযোগিতামূলক বাজারে আরো বেশি প্রশিক্ষণার্থী আর ক্লায়েন্টকে উন্নত মানের সেবা প্রদান করতে পারতেছি। ঠিক আছে, মূল কথা হলো গিয়ে এইটা। 3 নম্বরে ইনশিওর ইট মিটস ইটস অবলাইজিং অ্যাসিওরিং আউট অফ অ্যান স্ট্যান্ডার্ড। এই দ্বারা বুঝাইছে হলো কি আপনার মানে নীতি বা মান আছে না, একটা আইন ও মানদণ্ড থেকে। ঠিক আছে, আমাদের তো সবকিছুরই তো একটা আইন আছে, একটা নীতি আছে না? জি স্যার। এখন আপনি কি কোনো নীতি বা আইন কি ভঙ্গ করতে পারবেন? না স্যার। এখানের কথাটা এটাই বুঝাইছে, স্ট্যান্ডার্ড মানে কি মানদণ্ড। এখানে বুঝাইছে আইন এবং মানদণ্ডর মধ্যে থেকে, ঠিক আছে, আইন এবং মানদণ্ডের মধ্যে থেকে বাধ্যবাধকতার পূরণ নিশ্চিত করা, মানে আমার যে ল্যাগিংসগুলো আছে সেগুলোকে আমি যাতে পূরণ করতে পারি। ঠিক আছে, আপনারা একটা কাজ করবেন, এই যে নিচের লাইনটা এটা লাগবে না, এটা বাদ দিয়ে দেবেন, কারণ এইটার জন্য সবকিছু নষ্ট হবে, এটা বাদ। আপনারা শুধুমাত্র প্রথম 2টা লাইন লিখবেন, প্রথম 2টা লাইন, বুঝতে পারছেন? নিচের লাইনটার দরকার নেই। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ইনক্লুসিভ প্র্যাকটিস কেন করব, বলতে পারবেন কেউ? বলেন তো, একজন বলেন তো, ইনক্লুসিভ প্র্যাকটিস কেন করব? স্যার প্রথমত এমন লার্নার্স তৈরি করা যারা যে কোনো পরিবেশে খুব ফ্লেক্সিবল ভাবে স্ট্যান্ডার্ড মানদণ্ড ঠিক রেখে কাজগুলা ইফেক্টিভলি করতে পারবে। আরেকটা, আর দ্বিতীয়ত হচ্ছে এমন ভাবে লার্নার্স এবং ক্লায়েন্ট তৈরি করতে হবে, ইফেক্টিভ ক্লায়েন্ট ইফেক্টিভ লার্নার্স, যারা প্রতিযোগিতামূলক মার্কেট প্লেসে বেটার কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করতে পারবে। বেটার কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করতে পারবে। তাই তো, শেষ, এইটুক শিখছি আমরা। তাহলে কেন এটা আমরা পারছি নাকি? জি স্যার। এখন আপনি শিখলেন কি কেন করবেন, তাই না? এখন আপনি শিখবেন জি স্যার। কিভাবে করবেন, কিভাবে, হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি। দেখছেন, বাংলায় লিখে রাখেন কিভাবে, এখানে লিখে রাখেন কিভাবে। লিখছেন কিভাবে? জি স্যার, লিখছি। আচ্ছা, এখানে প্রথম কথাটা কি বলছে দেখেন, বোঝেন কিনা দেখেন তো। দেখেন কি বলছে, বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। দেখছেন এই শব্দ দ্বারা কি বোঝায়, বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই কথার মানে কি জানেন? প্রত্যেক ব্যক্তির ভিন্নতাকে গুরুত্ব সম্মান দিতে হবে, বুঝছেন? জি স্যার। বাংলা লিখে রাখেন, আমি বলি আপনারা বাংলা লিখে রাখেন। এইটার পাশেই লিখে রাখেন, প্রত্যেক ব্যক্তির ভিন্নতাকে গুরুত্ব ও সম্মান দিতে হবে। লিখছেন সবাই?
স্যার আমি পরে লিখে নিব, আমার কাছে এই মুহূর্তে সিভিএলএম নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই যে ভিডিওর মধ্যে তো আছে, এখান থেকে তো পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই কথার মানে হলো গিয়া প্রত্যেক ব্যক্তির ভিন্নতাকে গুরুত্ব ও সম্মান দিতে হবে। আমরা বুঝছি এই লাইনটা? জি স্যার। আচ্ছা, তারপর হলো গিয়ে বলছি কি, ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইন ইউর ওয়ার্ক প্র্যাকটিস। আমাদের যে কর্মক্ষেত্র যে প্র্যাকটিসটা বা আমাদের যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে কাজকর্মের ভিতরে ইনক্লুসিভের প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে হবে। বুঝা গেছে? আমাদের কাজকর্মের ভিতরে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটিটা অ্যাপ্লাই করতে হবে। আপনারা এইটার একটু সুন্দরভাবে লেখেন, এই যে ইন্টিগ্রেটেড আছে না, এইটার পাশে ছোট করে লেখেন অ্যাপ্লাই, ইংলিশে অ্যাপ্লাই লিখে রাখেন। অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইনটু ইওর ওয়ার্ক প্র্যাকটিস, জাস্ট এতটুকু। মানে আমাদের কাজকর্মের ভিতরে ইনক্লুসিভের যে মূলনীতি আছে সেটাকে অ্যাপ্লাই করা। তাহলে আপনারা ইন্টিগ্রেটিং এর জায়গায় অ্যাপ্লাই লিখে রাখেন, তাহলে সহজ হবে। লিখছেন? তাহলে পুরো জিনিসটা কি হচ্ছে? অ্যাপ্লাই দ্য প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি ইনটু ইওর ওয়ার্ক প্র্যাকটিস, মানে আমাদের কাজকর্মের ভিতরে আমরা ইনক্লুসিভের যে মূলনীতি আছে, হ্যাঁ, প্রিন্সিপালটা আছে, সেটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? মোটামুটি স্যার। আমরা কি বুঝতে পারছি এতটুকু এই কথাটা? না, স্যার এখনো সমস্যা আছে? ইনক্লুসিভিটি প্রিন্সিপাল গুলো তাহলে কোনগুলো হচ্ছে? হ্যাঁ, আমরা প্রিন্সিপাল গুলো সামনের দিকে যাচ্ছি। আগে এতটুকু বুঝি যে আমরা আমাদের কাজকর্মের ভিতরে আমরা প্রিন্সিপালটা অ্যাপ্লাই করব, জাস্ট এতটুকু। হ্যাঁ, ক্লিয়ার। আমরা প্রিন্সিপালের সামনে যাচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, ইউজিং ইওর ইনস্টিটিউশন অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি টু গাইড ইওর ওয়ার্ক প্র্যাকটিস। আপনি যখন কাজ করবেন, কাজের ভিতরে প্রতিষ্ঠানের অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসিটা অ্যাপ্লাই করতে হবে। বুঝছেন আমার কথাটা, না বুঝেন নাই? স্যার এই যে ইকুইটি পলিসি জিনিসটা কি? হ্যাঁ, যাচ্ছি, ওখানে যাচ্ছি। আগে মূল কথাটা আগে আসি। মানে এই লাইনটা তারা কি বোঝাইছে, যে আমার ইনস্টিটিউটের অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসিটা আমার কাজের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। এখন আসি, অ্যাক্সেস কি আর ইকুইটি কি, তাই তো? অ্যাক্সেস মানে তো প্রবেশ। হ্যাঁ, এক কথা শেষ, প্রবেশ। ঠিক আছে না? হ্যাঁ, এখন ইকুইটি জিনিসটা কি? ইকুইটি হইল কি বলে, ইকুইটিকে কি বলে? সাম্যতা নাকি? জি স্যার, সাম্যতা। সাম্যতা না? জি। এখন মনে করেন একজন ব্যক্তি 5 ফুট লম্বা, ঠিক আছে? আরেকজন ব্যক্তি আছে, মনে করেন আপনারা 2 বন্ধু, ধরেন আপনি 5 ফুট লম্বা, আপনার বন্ধু হইলে 4 ফিট লম্বা, তাহলে আপনার বন্ধু আপনার থেকে 1 ফিট ছোট না? জি স্যার। আচ্ছা, এখন আপনারা দুইজনই কারো বাসায়, মানে জানলার পাশে বসে আপনারা কারো বাসায় টিভি দেখবেন ধরেন। এখন আপনি সহজে দাঁড়াই দেখতে পারতেছেন, কিন্তু আপনার বন্ধুর দেখতে কষ্ট হইতেছে, তাহলে এখন কি করবেন? তখন আপনি কি করা উচিত আপনার, বলেন তো? বন্ধু যেন দেখতে পারে, তার জন্য তাকে উঁচু কোনো একটা দাঁড় করানো। হ্যাঁ, তার মানে তার পার নিচে কিছু একটা দিয়ে দাও, যাতে সে একটু উঁচু হয় আপনার সমান। জি স্যার। এটাই হলো ইকুইটি। তার মানে একটা প্রতিষ্ঠানে আমার যদি কোনো সহকর্মী থাকে, তার যদি কোনো ম্যাসেজ থাকে, সেটাকে আমি যদি ওভারকাম করে আমার লেভেলে নিয়ে আসতে পারি, সেটাই। এক্স্যাক্টলি, বুঝছেন? এই হচ্ছে বিষয়। এই শব্দগুলো খুবই কাছাকাছি, একটার সাথে একটা প্যাচ লেগে যায় কিন্তু। স্যার শব্দগুলো বুঝতে পারছি, কিন্তু যে শব্দগুলো একত্রিত করে যে একটা ভাবার্থ হচ্ছে, এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, যে আসলে বাক্যটা দিয়ে কি বোঝাইতে চাচ্ছে। এই জন্য তো আমি বাংলায় বলে দিতেছি আপনাদের, ঠিক আছে? মানে বিষয়টা হয়েছে কি, আক্ষরিক অনুবাদ করতে পারছি, কিন্তু ভাবার্থ অনুবাদ আমরা করতে পারছি না।
এটা স্বাভাবিক, কারণ এই ভাষাগুলোই কেমন জানি এখানে, বুঝছেন, যেগুলো আমরা তো সবসময় পরিচিত না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা দ্বারা বুঝেছি কি প্রতিষ্ঠানের অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি অ্যাপ্লাই করতে হবে কাজের মধ্যে, নাকি এতটুকু আমরা জি বুঝছি? স্যার। আচ্ছা, জি স্যার। 4 নাম্বারটা কি বলছে? ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেনসিটিভ টু ডিফারেন্স। এই কথার মানে কি বুঝে বললেন তো? যদি আমরা সরাসরি বাংলা অর্থ বাইর করি তাহলে কি হইবে এটা? একদম নর্মালি জাস্ট বাংলা, এটা জেনারেলি ট্রান্সলেট, এটা কি হয় বলেন তো? ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেনসিটিভ টু ডিফারেন্স মানে কি? মানে এমন ভাষা ব্যবহার করা যাবে না যেটাতে ভিন্নতা তৈরি হয় বা বৈষম্য তৈরি হয়, এমন কিছু স্যার? এক্স্যাক্টলি এটাই। যেমন আরেকটু ভাঙ্গাই যদি বলি, মনে করেন আমি একটা ক্লাসে আছি, এখন এই আপনারাই আছেন এখানে ক্লাসে, আপনাদের এখানে ছেলে আর মেয়ে উভয়ই আছে না? আচ্ছা, এখন আমি তো একটা ছেলে, এখন আমি যখন ছেলেদের ক্লাসে থাকি তখন আমি যদি কোনো ভাষা ইউজ করি বা একটু রুট ব্যবহার করি বা যে কোনো একটা ভাষা ইউজ করি, সেটা যখন মেয়েদের ক্লাসে থাকি তখন তো সেম ভাষাটা ইউজ করা যাবে না, যাবে? না স্যার। না স্যার। আচ্ছা, আবার হইল গিয়া যদি সব মেয়েরা থাকে সেক্ষেত্রেও না, আবার হইল গিয়া ছেলে মেয়ে উভয়ই যখন আছে তখন তো আরো সতর্ক হইতে হবে, তাই না? যাতে কেউ বিব্রতিকর পরিস্থিতিতে না পড়ে, বুঝা গেছে? আবার একটা ফিমেল টিচার কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের সাথে অনেক ধরনের কথা বলতে পারে, আবার একটা মেল টিচার কিন্তু মেল ক্যান্ডিডেটের সাথেও অনেকভাবে আলোচনা করতে পারে, কিন্তু যখন বোথ কম্বাইন থাকে তখন কিন্তু অনেক কিছু সেনসিটিভ, এটা ম্যাটার করে, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা দ্বারা এইটাই বুঝাইছে যে এমন কোনো ভাষা, মানে এমন ভাষা ব্যবহার করতে হবে যাতে কোনো ব্যক্তি বৈষম্যের শিকার না হয় বা বিব্রতিকর পরিস্থিতিতে না পড়ে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, 4 নাম্বারটা বলছি কি মডেলিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স। মডেলিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স মানে কাজের মাধ্যমে ইনক্লুসিভের আচরণ তৈরি করতে হবে, কাজের মাধ্যমে ইনক্লুসিভটা ফুটেই তুলতে হবে, খালি মুখে সারাদিন বললেই হবে না, কাজের মাধ্যমে ইনক্লুসিভটা ফুটেই তুলতে হবে, বুঝতে পারছেন? আপনাদের 4 নাম্বার 5 নাম্বারটা দরকার নাই, আপনারা প্রথম 4টা লিখলেই হবে। তার মানে প্রথমটা কি বলছে? বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে কি বলছে? প্রত্যেক ব্যক্তির ভিন্নতাকে গুরুত্ব সম্মান দিতে হবে, প্রথমটা ক্লিয়ার। 2 জি স্যার। নাম্বারটা কাজের মধ্যে ইনক্লুসিভ অফ প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি অ্যাপ্লাই করতে হবে। তারপর আবার বলছে কি কাজের ভিতরে ইনস্টিটিউটের অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি অ্যাপ্লাই করতে হবে। তারপর লিখে এমন ভাষা ব্যবহার করতে হবে যাতে কোনো ব্যক্তি বৈষম্য বা বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, বুঝাইতে পারছি? জি স্যার। তার মানে আমরা যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা কিভাবে ইনক্লুসিভ প্র্যাকটিস করব, কিভাবে আমরা ইনক্লুসিভ প্র্যাকটিস করব, এই যে বা এরকম যদি আছে প্রমোট অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, হাউ টু প্রমোট অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, প্রশ্নটা লিখে রাখেন এখানে, হাউ টু প্রমোট অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, তখন উত্তর কিন্তু এখান থেকে এই 4টা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? হাউ টু প্রমোট অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট ইন টিবেট সেক্টর, এখানে বলতে পারি ইন ইউর লার্নিং সেশন, ইন ইউর ট্রেনিং সেশন, ইন ইউর অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট, বুঝতে পারছেন? কিভাবে বললেই এইটা, আর কেন বললে এখান থেকে 2টা, কেন বললে এখান থেকে 6 নম্বর পেজের প্রথম 2টা, কেন বললে, কেন 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 বললে এই 2টা, বারবার বলতেছি এই জায়গায় কিন্তু প্যাচ লাগবে, কেন বললে এই 2টা, প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে 100%, এখান থেকে প্রশ্ন পাবেন ভাই। আর এখান থেকে হলো গিয়ে 4টা, এইটা হলো কি কিভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, জি এখন স্যার।
এখন একটা জিনিস দেখেন, ওই যে আমরা যে একটা জিনিসটা বলছিলাম না, যে প্রত্যেক ব্যক্তির যে ভিন্নতা আছে সেটাকে সম্মান দিতে হবে, হ্যাঁ, ওইটা এই যে বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এখন ওই ভিন্নতাগুলো কি কি হইতে পারে? আমরা এখানে যারা 10 জন 12 জন 15 জন আছি, আমাদের মধ্যে কি ভিন্নতা আছে না ভাই? ভিন্নতা জি তো আছে। স্যার, অবশ্যই আছে। সেই ভিন্নতাগুলো কি কি হইতে পারে একটু বলেন তো, আমাদের মধ্যে কি কি ভিন্নতা থাকতে পারে একটু বলেন তো, দুই একটা শুনি, বলেন তো। বোঝার ভিন্নতা থাকতে পারে, একজন খুব দ্রুত বুঝে যাইতে পারে আর একজন একটু দেরিতে বুঝতে পারে। হ্যাঁ, আবার বা ওইদিকে বয়সের একটা ভাষাগত, ভিন্নতা থাকতে পারে। জি, বয়সের ভিন্নতা থাকতে পারে। হ্যাঁ, বা হচ্ছে মতামতের ভিন্নতা হ্যাঁ থাকতে থাকতে পারে। পারে। ভাষাগত ভিন্নতা থাকতে পারে। জি স্যার, কেউ একটু ভাষাগত ইংলিশ ভিন্নতা কম থাকতে বোঝে, কেউ একটু ইংলিশ বেশি বোঝে, হইতে পারে না? জি আবার স্যার। ওইদিকে শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা থাকতে পারে, আছে না ভাই এখানে? কেউ ডিপ্লোমা জি পাস স্যার। করা আছে, কেউ অনার্সে পড়ে, আছে না? আবার ওইদিকে জি আমাদের ওই যে ছেলে মেয়ে, তার মানে কি একটা জেন্ডারের একটা পার্থক্য আছে না? জি স্যার। দেখেন এই জিনিসগুলো, আবার ওইদিকে মনে করেন আমরা আমাদের মধ্যে কেউ আছি আমরা গ্রামে থাকি, কেউ আবার শহরে থাকি, হইতে পারে না? জি স্যার। আচ্ছা, আমাদের মধ্যে একটা জাতিগত ভিন্নতা হয়তো বা তেমনটা নাই, কারণ এখানে কেউ উপজাতি নাই, তাই না? আচ্ছা, আবার লোকে আমাদের ধর্মের দিক থেকে ভিন্নতা থাকতে পারে না? জি স্যার, পারে। এই জিনিসগুলোই দেখেন এখানে সব লেখা আছে, এটা আপনারা নর্মালি একবার পড়লেই বুঝবেন। আবার ওই যে অসুস্থ কেউ তো থাকতে পারে, পারে না এখানে? জি স্যার। তার মানে কি মেডিকেল কন্ডিশনও তো ডিফারেন্স হইতে পারে কারোর মধ্যে, কেউ সুস্থ আছে কেউ অসুস্থ আছে, থাকতেই পারে। তাহলে এই জিনিসটা আপনারা একটু জাস্ট নর্মালি একবার পড়লেই আশা করি আমার হয়ে যাবে, কারণ আপনারা কিন্তু অলরেডি নিজেরাই আলোচনা করছেন, 4-5টা পার্থক্য কিন্তু নিজেরাই বলছেন, ঠিক আছে? এইগুলো এখানে আছে। এখন একটা বিষয় দেখেন, ভ্যালু, এই দেখেন রেসপেক্ট অ্যান্ড ভ্যালু ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিড, এই কথাটার মানে কি বলেন তো? মানে নির্দিষ্ট প্রয়োজনের ক্ষেত্রে ক্লায়েন্টকে আর কি সম্মান এবং ভ্যালু বলতে মূল্য প্রদর্শন করতে হবে, মানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। পার্টিকুলার নিড, জি। তাই না? ভ্যালু, রেসপেক্ট অ্যান্ড ভ্যালু ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড, যাদের পার্টিকুলার নিড আছে তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে এবং শ্রদ্ধা দিতে হবে, সোজা কথা, ভ্যালু দিতে হবে, রেসপেক্ট দিতে হবে। এখন এই পার্টিকুলার নিড আছে কাদের? আমি কি কথাটা বুঝাইতে পারছি? কাদের এই জি পার্টিকুলার নিড আছে? দেখেন এগুলো দাগ দিয়ে রাখেন। ওমেন হোয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, যেসব মহিলারা এখন পর্যন্ত রিপ্রেজেন্টেড হয় নাই, মানে কি আড়ালে থাকে, আছে না আমাদের সমাজে অনেক মেয়েরা আছে না যারা আড়ালে থাকতে পছন্দ করে, তারা জি একটা স্যার। মানে মনে করে কি না আমার সামনে গেলে কেমন হয়, যাবো কিনা, মানে তারা কি একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বুকে আড়ালে থাকতে পছন্দ করে, এইটা বুঝাইছে। তারপর পিপল উইথ লো লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যাদের কি শিক্ষাগত যোগ্যতা কম আছে, তাদের পার্টিকুলার নিড প্রয়োজন হইতে পারে। পিপল উইথ ডিজেবিলিটি, যাদের কোনো প্রতিবন্ধকতা আছে, এই ডিজেবিলিটি মানেটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। হ্যাঁ। আবার লোকে রুরাল অ্যান্ড রিমোট লার্নার, মানে কি যারা গ্রামে থাকে, দুর্গম অঞ্চলে থাকে, তারা। ইউটা ট্রিক্স, এই কথাটা মানে কি বুঝতে পারছেন? ইউটা ট্রিক্স বলতে কি বুঝাইছে? এই স্যার, এই শব্দটা, কথাটা বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের সমাজে, স্যার এটা বলতে কি, হ্যাঁ বলেন বলেন। স্যার এটা বলতে কি আপনাদের যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা হলো সামনে এলো কিছু করবে, তারা এই যে বিভ্রান্তিমূলক পথে চলে যাওয়া, এমন কিছু বোঝাচ্ছে? আচ্ছা, আর কেউ কিছু বলতে পারবেন? দেখেন তো। স্যার, আমার কাছে মনে হচ্ছে যে যারা মাদকাসক্ত টাইপের বা অন্য কোনো সমস্যা আছে এদেরকে বোঝাচ্ছে কিনা। হ্যাঁ, ওইগুলো চলে আসে। মানে মূল কথা হইল গিয়া, দেখেন আমাদের সমাজে আমরা কিন্তু দেখি অনেক ছেলে পেলে আছে, যুবক যারা আছে, সেখানে ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, কিন্তু ঠিক আছে, যুব সমাজ যাকে বলি আমরা এক কথায়, সেখানে অনেকেই আছে আমাদের মনে করেন তারা দরিদ্রতা বা শিক্ষার অভাব, দরিদ্রতা থাকে,
অথবা হইলো গিয়ে মনে করেন শিক্ষার সুযোগের অভাবটা থাকে, যার ফলে কি তাদের বিভিন্ন সামাজিক সমস্যার ঝুঁকিতে পড়ে যায়, তারা বিভিন্ন ধরনের সামাজিক ঝুঁকিতে পড়ে যায়, যার ফলে কি হয় তারা শিশু শ্রমে জড়াই যায়, হয় না, শিশু শ্রমে জড়াই যায়, মাদকাসক্তর ভিতরে চলে যায়, বা এমন কোনো কাজ করে যেটা তারা খুবই ঝুঁকি, তার জীবনটা ঝুঁকির মধ্যে থাকে। এই সব শ্রেণীটাকে বুঝাইছে ইউথ অ্যাট রিস্ক। কথাটা কি বুঝছেন বিষয়টা, না এখনো জি বুঝেন? স্যার। কথাটা কি বুঝছেন? ইউথ অ্যাট রিস্ক মানে কি, না যারা হইলো গিয়ে দারিদ্র বা শিক্ষার সুযোগের অভাব বা সামাজিক বিভিন্ন সমস্যার কারণে ঝুঁকিতে আছে, তারাই হলো গিয়ে ইউথ অ্যাট রিস্ক। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিড। আপনি স্পেশাল নিড মানে কি? স্যার, যে বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল মানুষ আছে। এখানে আমি বলছি স্পেশাল নিড, আমি মানুষ বলি না, মানে কি বিশেষ চাহিদা, তাই না? জি স্যার। এখন প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিড মানে কি, যাদের স্পেশাল মানে বিশেষ কোনো চাহিদা আছে তাদেরকে আপনি কি কি সাপোর্ট দিতে পারেন, বুঝতে পারছি বিষয়টা? যাদের স্পেশাল নিড আছে তাদেরকে আপনি কি কি সাপোর্ট দিতে পারেন। আচ্ছা, আপনি একটু বলেন তো, আপনার কাছে যদি একটা মেয়ে আসে যার পায়ে সমস্যা বা তার হইল গিয়া দাঁড়াইয়ে কাজ করতে সমস্যা হয়, তাহলে তার ক্ষেত্রে আপনি কি সুবিধাটা দিবেন বলেন তো? স্যার, সে যেন বসে কাজ করতে পারে, আমি এরকম একটা ওয়ার্ক প্লেস তাকে তার মানে দেওয়ার আপনি চেষ্টা করব। ফিজিক্যাল এনভায়রনমেন্টে অ্যাডজাস্টমেন্ট করছেন তার জন্য। জি স্যার। ক্লিয়ার? জি যেখানে স্যার। আমার সবাইকে দাঁড়াইয়ে কাজ করতে হয়, কিন্তু সে দাঁড়াইতে পারে না বেশিক্ষণ, তার মানে কি তার জন্য আপনি একটা বসার ব্যবস্থা করছেন না? এই কথাটাই হলো গিয়ে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট, আপনি তার জন্য ফিজিক্যাল এনভায়রনমেন্টটা অ্যাডজাস্ট করছেন, ঠিক আছে? আবার হইলো কি স্যার। এই কথাটা আরেকটা মানে আছে, অনেক সময় দেখি কি আমরা ওই যে প্রাইমারি স্কুলের দিকে অনেক সময় র্যাম্প থাকে না, ওঠার জন্য র্যাম্প দেখছেন? জি স্যার, দেখছি। হ্যাঁ, ওইটা কেন দেয় বলেন তো? স্যার, এই যে যারা প্রতিবন্ধী থাকে বা হুইল চেয়ার দিয়ে জানি সহজে উঠতে পারে। হুইল চেয়ার দিয়ে যেন উঠতে পারে, হ্যাঁ, তার এই মানে কি জন্য। ফিজিক্যাল বা এনভায়রনমেন্টটা ওদের জন্য অ্যাডজাস্টমেন্ট করা না? জি স্যার। আচ্ছা, তারপর আপনি আপনার কাছে মনে করেন আপনার রুমের মধ্যে 20 জন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, আপনি ক্লাস নিচ্ছেন। এখন একটা মেয়ের জ্বর, ঠান্ডা লাগছে, হাসি দিতেছে, এখন সে তার জন্য আপনি একটা নির্ধারিত সিট দিয়েছেন, সেটা আবার এসি নিচে। এখন আপনি কি করবেন? এসি তো বন্ধ করা যাবে না, তাহলে তো অন্য সবার সমস্যা হবে, তাহলে ওর জন্য কি করবেন আপনি বলেন তো? স্যার, তাকে আলাদা বসার ব্যবস্থা করতে হবে বা তার সিট, যেখানে এসি বাতাস। হ্যাঁ, যেখানে এসির বাতাসটা নাই বা তার জন্য কষ্ট হবে না তেমন একটা জায়গায় তাকে দিব আমরা নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আবার এমন হয় আইটি তে কেউ আছেন এখানে? আইটিতে, জি স্যার স্যার আছি আমি আছি। আচ্ছা, আইটির যারা আছেন আপনাদের স্যার একটু পিসি খুলতে হয়েছে না আপনাদের পিসি? জি স্যার। জি স্যার আচ্ছা, এখন একটা মেয়ে বা একটা ছেলে মনে করেন আপনাদের সাথে আছে, তার এক হাত ছোট, সে পিসিটা জাগাইতে পারতেছে না, ঠিক আছে? এখন তার জন্য মনে করেন আপনারা কি করবেন? তাকে এমন একটা জায়গা দিতে হবে যাতে সে সহজে সহজে বইসা যে কোনো এক জায়গায় বইসা কাজটা করতে পারে, এরকম একটা ব্যবস্থা তার জন্য করতে হবে নাকি? জি স্যার। তার মানে কি অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, কথাটা কি মিলছে? কথাটা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। অ্যাক্টিভিটিস মানে কি বুঝতে কাজ, অ্যাসেসমেন্টের কাজগুলো, তার জন্য আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করছি, তাই না? জি স্যার স্যার 2 নাম্বারটা একটু বলবেন, আমি খেয়াল করিনি। 2 নাম্বারটা বলছি যে আপনার মিসিং হয়ে গেছে। যখন আপনি ক্লাসে থাকবেন তখন যদি কেউ আপনার কাছে অসুস্থ থাকে, মনে করেন ফ্যানের এসির বাতাসে প্রবলেম হইতেছে, তাহলে তাকে আপনি কি একটু ঘুরিয়ে দিবেন না? স্যার এইটা তো 3 নাম্বার পয়েন্ট, এই 2 নাম্বার অ্যাডজাস্ট। এইটাই তো ওই যে অ্যাডজাস্টমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, ও আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। আবার হলে কি মনে করেন অ্যাসেসমেন্টে আছে নাইটির অ্যাসেসমেন্টে, এখন সে পায়েও সমস্যা হাতেও সমস্যা, কোনো কিছু ভারী জাগাইতে পারে না, তাহলে কি সে পিসি জাগাই নিয়ে কাজ করতে পারবে? বলেন। না না স্যার। তাহলে তার জন্য একটু একটা সহজ ব্যবস্থা করতে হবে কি যে ভাই তুমি ওখানে বসো, ওখানে পিসিটা নিচেই রাখো, রাখি ওখানে বসেই কাজ করো। তার মানে কি তার জন্য আমরা একটু অ্যাক্টিভিটিসটা চেঞ্জ করলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম জাস্ট, ঠিক আছে না? জি স্যার। ওকে। তারপর হলো গিয়ে অস ইস্যু টু বি অ্যাড্রেসড। অস মানে অস রিলেটেড কোনো সমস্যা আছে কিনা সেটা। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এখন মনে করেন আপনি অ্যাসোসার মানুষ, আপনি গিয়া অনবরত আপনি ইংলিশে কথা বলতেছেন, ক্যান্ডিডেট তো নাও বুঝতে পারে, হইতে পারে না? জি স্যার পারে। আচ্ছা, আবার আপনি এক জায়গায় গেছেন অ্যাসেসমেন্টে, উপজাতি সব, এন্ড আপনার কথা তো নাও বুঝতে পারে সে, হইতে পারে না? জি স্যার। এই রকমের, তাহলে তাদের জন্য তো ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা দিতে হবে, সেটা বলছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ঠিক আছে। লিটারেসি আর নিউমেরিসি ইস্যু মানে কি শিক্ষাগত সমস্যা, এটা তো বুঝছেনই। যদি কেউ পড়তে না পারে তাহলে কি তারা পড়ে বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে। মোর টাইম এডিশনাল সাপোর্ট টু লার্নার, এই যে একটু আগে আপনাদের মধ্যে কেউ একজন বলছিলেন না যে অনেকে আছে একবারেই বোঝে, অনেকে আছে 2-3বারও বোঝে না, সময় লাগে একটু, আছে না আমাদের মধ্যে এরকমের? জি স্যার আছে। তার জি স্যার মানে আছে। তাকে জি স্যার, তো আছে। সবার সাথে বিবেচনা করা যাবে না, যাবে? তাকে তো তার না। যে সময় লাগবে, এই জন্যই তো সে স্পেশাল চায়, স্পেশাল নিড, এইটাই তো তার যে তার একটু সময় লাগে বুঝতে, তাহলে তাকে সেটা দিতে হবে না? এই যে জি বলছে স্যার। মোর টাইম অথবা এডিশনাল সাপোর্ট টু লার্নার, তার মানে প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিড, কথাগুলো কি বোঝা গেছে এখান থেকে? জি স্যার। তার মানে স্যার এক কথায় বলা যায় যে যার স্পেশাল নিড গুলো আছে তার জন্য আমি পরিবেশটা শিথিল করে দেবো। হ্যাঁ, শিথিল, এখন কথা আছে ভাই, শিথিল করবেন কতটুক, অবশ্যই আপনার নিয়মের মধ্যে থাইকা, ঠিক আছে। জি স্যার, আমার নিয়মগুলো করে তার কিছু বেসিক নিড যেগুলো সে করলে সে কাজগুলো করতে পারবে বা করে এক্স্যাক্টলি, দিতে পারবে, এক্স্যাক্টলি, সেগুলো হ্যাঁ, মেনটেন করে তারপরে হ্যাঁ, আপনার দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, স্লিপ হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ডিফারেন্স পার্সপেকশন, এই কথাটার মানে কি আমরা জানি? এটা কি স্যার মতামত, যে বিভিন্ন রকমের ডিফারেন্ট, মতামত আসতে পারে? স্যার দৃষ্টিভঙ্গি, ভিন্ন দৃষ্টিভঙ্গি। আর আর কিছু? এগুলাই মাথায় আসছে। স্যার যে মতামত, যে মনে করেন আমরা এখানে 10-15 জন আছি, ঠিক আছে। এখন আমি একটা কথা বললাম, এখন এই কথাটা যে আপনারা 10 জন যে সেম ভাবেই যে নিবেন, বিষয়টা কেমন? না স্যার। না স্যার। স্বাভাবিক না এটা? সবাই তো ভিন্ন ভিন্ন ভাবে উপলব্ধি করবে, ভিন্ন ভিন্ন ভাবে নিবে, ঠিক আছে না? জি স্যার। এইটাই হলো গিয়া ডিফারেন্ট পার্সপেকশন, ঠিক আছে। মানে একই বিষয়কে এক এক ব্যক্তি এক একভাবে দেখে, এক একভাবে বোঝে, এক একভাবে চিন্তা করে। যেমন আপনি যেমন চিন্তা করেন, আরেকজন তো সেভাবে চিন্তা নাও করতে পারে, তাই না? এই যে ভিন্ন ভিন্ন জি যে স্যার। দৃষ্টিভঙ্গি, ভিন্ন ভিন্ন ভাবে যে চিন্তা করা, ভিন্ন ভাবে যে দেখা, ভিন্ন ভিন্ন ভাবে যে বোঝা, এইটাকেই বোঝাইছে ডিফারেন্ট পার্সপেকশন, ঠিক আছে। এই কথাটাই এখানে লেখা আছে। এখন দেখেন, আজীবন কাজে লাগবে যদি এই টিবেট সেক্টরে কাজ করেন। এই বক্সটা লার্নার নিড অ্যান্ড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, একটু আগে যে কথাগুলো বললাম ওই জিনিসগুলোই আছে। দেখেন, লো লিটারেসি আর নিউমেরেসি, যদি কোনো ব্যক্তি আপনার কাছে থাকে যে তার লো লিটারেসি আর নিউমেরেসি, তাহলে তার জন্য কি কি সমস্যা তৈরি হইতে পারে। একজন মানুষ, আপনার ক্লাসে 10 জন আছে, তার মধ্যে একজন আছে খুবই কম মানে অক্ষর জ্ঞান আছে, সংখ্যা জ্ঞান আছে, ঠিক আছে। তাহলে মানে হিসাব কিতাব কম বোঝে, লেখাপড়া কম জানে, অক্ষর জ্ঞান কম, তাহলে তার ক্ষেত্রে কি হইতে পারে, পটেনশিয়াল ইস্যু কি কি হইতে পারে? তার রাইটিং এ সমস্যা হইতে পারে, না লিখতে সমস্যা হইতে পারে,
পড়তে সমস্যা হতে পারে, ক্যালকুলেশনের সমস্যা হতে পারে, কনফিডেন্সের অভাব হইতে পারে, পারে না? এখন এই জি স্যার। সমস্যাগুলো যদি হয় তাহলে তার জন্য আপনি কি কি মেথড অ্যাপ্লাই করতে পারেন? এই যে পসিবল রেঞ্জ অফ মেথড অ্যান্ড টুলস, কি কি মেথড অ্যাপ্লাই করতে পারেন? যেমন কি সে যদি লিখতে সমস্যা হতে পারে বা পড়তে সমস্যা হতে পারে, তার মানে কি তার জন্য আমরা ভার্বাল অ্যাসেসমেন্ট ইউজিং প্রিডিটারমাইন্ড কোশ্চেন, মানে কি আমার কাছে যে কোশ্চেনটা আগেই থেকে নির্ধারণ করা আছে সেখান থেকে আমি তাকে ভার্বাল অ্যাসেসমেন্ট নিতে পারি, মানে মৌখিক নিতে পারি না যে তো ঠিক আছে তুমি লিখতে পারো না, মৌখিক বলো। তারপর কি সে যেহেতু লিখতে পারতেছে না, তার মানে কি সে প্রেজেন্টেশন আর ডেমনস্ট্রেশন, লেখার থেকে সে কাজটা আমাকে কাজ কইরে দেখাক বাস্তবে, বা তাকে আমি বিভিন্ন ডায়াগ্রাম চিত্র দিয়ে আমি তাকে বুঝাই কোশ্চেন করতে পারি যাতে সে আমাকে বুঝাই দিতে পারে। বিষয়টা কি বোঝা গেছে? এই জিনিসগুলো এইভাবে করতে হবে। যেমন এখানে নিড, পার্টিকুলার নিড, এই নিডের জন্য কি সমস্যা হইতে পারে এবং তার জন্য কি কি মেথড অ্যাপ্লাই করা যাইতে পারে, একদম টানা মুখস্থ রাখতে হবে এটা। এখান থেকে এমসিকিউ আসে, ম্যাচিং আসে, শর্ট কোশ্চেন খুব কম আসে এখান থেকে। স্যার স্যার রিটেনের জন্য কি এটা মানে এই শর্ট কোশ্চেনের জন্য? শর্ট কোশ্চেন খুব কম আসে ভাই, কিন্তু এমসিকিউ আর ম্যাচিংটা বেশি আসে এখান থেকে। জি স্যার। এটা থিমটা মাথায় রাখতে হবে সব। আচ্ছা, তারপর আমরা একটু আগে যে আলোচনা করছিলাম না প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, জি মনে স্যার। আছে? এই সেই প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি। পাইছেন প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি? জি স্যার। যেমন আছে কি প্রথমটা আমরা দেখি, ইউজিং লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচেস অফ লার্নিং। এই কথা দ্বারা কি বুঝছেন বলেন তো? আসলে কি এই কথা দ্বারা কিছু বুঝতে পারছেন? আছেন স্যার আপনারা? এই যে শিক্ষার্থী বান্ধব শেখার পদ্ধতি আর কি, হ্যাঁ মানে লার্নার্স বলতে কি বোঝাচ্ছে যে একজন শিখতে আসছে, হ্যাঁ তার তার শিক্ষা কেন্দ্রিক হতে হবে আমার শেখানোর পদ্ধতিটা, হ্যাঁ, আমার অ্যাপ্রোচটা এরকম হতে হবে শিক্ষার্থী সে কেন্দ্রিক শিখতে শিক্ষাটা পারবে। হইতে হবে, শিক্ষার্থী কেন্দ্রিক। জি ঠিক স্যার। আছে, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাটা হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারটা দ্বারা বুঝাইছে ফোস্টারিং অ্যান্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স। এই কথার মানে দ্বারা বোঝায় সবাইকে সমান, মানে শিক্ষার্থীকে স্বাধীনভাবে কাজ করার জন্য উৎসাহ প্রদান করতে হবে, সেজন্য স্বাধীনভাবে কাজ করতে পারে এই জন্য তাকে উৎসাহ প্রদান করতে হবে। 3 নম্বরে সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশন, সমানভাবে, ইকুয়াল মানে কি সমান, সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ঠিক আছে। ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেশন অ্যান্ড সাকসেস। দেখেন 2 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার কিন্তু একই জিনিস প্রায়। ওখানে বলছে কি সমান সুযোগ দিতে হবে অংশগ্রহণের জন্য, আর এখানে বলছে অংশগ্রহণ এবং শেখার জন্য তাকে সুযোগ করে দিতে হবে। পার্টিসিপেশন অ্যান্ড সাকসেস তার মানে কি অংশগ্রহণ এবং শেখার সফলতার জন্য, অংশগ্রহণ এবং সফল হওয়ার জন্য, সাকসেস মানে কি সফল হওয়া, অংশগ্রহণ এবং সফল হওয়ার জন্য তাকে অপরচুনিটি দিতে হবে। এনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচেস টু লার্নিং, মানে সহযোগিতার মাধ্যমে শেখার ব্যবস্থা করতে হবে। সহযোগিতা, কোঅপারেটিভ কি সহযোগিতা না, সহযোগিতার মাধ্যমে শেখার ব্যবস্থা করতে হবে। তারপর বলছে সাপোর্টিং, এনকারেজিং অ্যান্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। যেমন আমরা যখন একটা গ্রুপ, মানে সবাই মিলে একটা ক্লাসে যখন শিখি তাহলে সবারই তো কিছু কন্ট্রিবিউশন থাকে, কেউ একটু ভালো সাপোর্ট দিতে মানে পারফর্ম করতেছে, কেউ একটু কম করতেছে, তার মানে কি সবারই যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সবটাকেই মূল্যায়ন করতে হবে এবং উৎসাহ দিতে হবে। তারপর বলছে অ্যাকনলেজিং কারেন্ট স্ট্রেংথ অ্যান্ড স্কিল অ্যাজ এ বেসিস ফর ফিউচার লার্নিং, মানে শিক্ষার্থীর যে বর্তমান
বর্তমান যে তার দক্ষতা এবং শক্তিটা বর্তমান তার যে দক্ষতা এবং যে শক্তি আছে সেটাকে ফিউচারের জন্য শিক্ষার্থীর যে বর্তমান দক্ষতা এবং যে শক্তি আছে সেটাকে গুরুত্ব দিয়ে আরো সুযোগ দিতে হবে যাতে ফিউচারে যাতে সে আরো শিখতে পারে। মানে তার বর্তমান যে যোগ্যতাটা আছে, শক্তিটা আছে বা সামর্থ্যটা আছে সেটা যাতে কাজে লাগিয়ে সে আরো আরো ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে, শিখতে পারে। ঠিক আছে? মোটিভেটিং লার্নার থ্রট চেঞ্জ, সে যাতে পরিবর্তনের অনুপ্রেরণা পায়, মোটিভেশনটা অনুপ্রেরণা পায়। ঠিক আছে? এই বিষয়গুলো কি বোঝা গেছে? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে সেগুলা প্রিন্সিপাল গুলা। আমরা কি প্রিন্সিপাল গুলো বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা আমি সহজ ভাষায় আপনাদের গ্রুপে আমি লিখে দিতেছি, ঠিক আছে, যাতে আপনাদের পড়তে একটু সহজ হয়। এখানে আর বিষয়গুলো নাই কিছু তেমন একটা। ওই যে কথাগুলো প্রিন্সিপাল গুলো যে পড়ছি না, প্রিন্সিপাল গুলোরই ব্যাখ্যা এখানে দেয়া আছে। হ্যাঁ বলেন। আমাদের হচ্ছে যে অ্যাসেসমেন্ট হবে হ্যাঁ সেটাতে কি এই 12টা সিবিএলএম এর ভেতর থেকেই আসবে নাকি হ্যাঁ, বাইরের থেকেও কিছু আসে? না বাইরে থেকে কিছু আসবে না, এগুলোর মধ্যে দিয়েই থাকবে। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, এই যে এটা হলো কি, এই যে 12 নম্বর পৃষ্ঠায় আপনি ওই যে ওখানে যে প্রিন্সিপালের মধ্যে একটা কথা বলছে না, যে এই যে মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, আপনি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট যে করবেন, সেই রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি কি জিনিস আপনি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হিসেবে করতে পারেন সেই বিষয়গুলো এখানে বলা আছে। ঠিক আছে? যেমন যদি কেউ ভাষাগত সমস্যা হয় তাকে কি আমার ভাষা দিয়ে সাহায্য করতে হবে। ঠিক আছে? আবার যদি মনে করেন কেউ পড়তে সমস্যা হয় বা লিখতে সমস্যা হয় তাকে কি সেইভাবে একজন লোক দিতে হবে, অ্যাটেন্ডেন্ট দিতে হবে। আবার হলো গিয়া যাতে সে স্পেশাল ইকুইপমেন্ট বা টেকনোলজি ব্যবহার কেমনে করতে হবে সেই বিষয়টা তাকে সহযোগিতা করতে হবে। তার জন্য অ্যাসেসমেন্ট সেশনটা ফ্লেক্সিবল রাখতে হবে। ঠিক আছে? তারপর হলো গিয়ে অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমরা ব্যবহার করতে পারি তার জন্য। ফিজিক্যাল এনভায়রনমেন্ট দিতে পারি তাকে। ঠিক আছে? কনসিডারিং দ্য এজ বা জেন্ডার, যেমন কি বয়স বেশি হলে তার জন্য একটু আমরা কনসিডার করতে পারি। এই বিষয়গুলো হলো গিয়ে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে? কি কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, দিস অ্যাডজাস্টমেন্ট ক্যান ইনক্লুড, মানে কি কি ধরনের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারবেন সেগুলো এখানে বলা আছে। এটা আমি সহজ করে লিখে দেবো গ্রুপে। আচ্ছা, এই যে 13 নম্বর পৃষ্ঠাটা একটু দেখেন, ওই যে অ্যাক্সেস এন্ড ইকুইটি আমরা পড়ছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, অ্যাক্সেস কি বলছিলেন? কি অংশগ্রহণ করা না, প্রবেশ করা, প্রবেশাধিকার। প্রবেশাধিকার। আর ইকুইটি কি বলছিলাম? যে সে যাতে, আমরা একটা উদাহরণ দিছিলাম, যেমন আপনারা দুই বান্ধবী গেছেন পাশের বাসার টিভি দেখতে, এখন আপনি দেখতেছেন কিন্তু আপনার বান্ধবী দেখতে পারতেছে না, তাকে যেন সে টিভিটা দেখতে পারে সেই জন্য তার যা প্রয়োজন সেইটা আপনি সাপোর্টটা দিছেন, তাই না? জি স্যার। তার মানে এখন যদি এটা আমরা পড়াশোনার বিষয়ে আসি, ট্রেনিং এর কথা বলি, একটা ট্রেনিং সেশনে ঢোকার যে সুযোগটা সেটা হলো কি কি অ্যাক্সেস। ট্রেনিং সেশনে ঢোকার সুযোগটা কি অ্যাক্সেস। আর ইকুইটিটা কি, ট্রেনিং সেশন থেকে সে যে অর্জন করবে, ক্যাপাসিটি অফ লার্নার টু অ্যাচিভ রেজাল্ট ইন ট্রেনিং, ট্রেনিং থেকে তার যে অর্জন করা, এই জন্য তাকে যে সাপোর্টটা দেওয়া সেইটা হলো কি ইকুইটি। এখানে স্পষ্ট লেখা আছে এই যে ইকুইটি কি কি হইতে পারে, আর এই যে অ্যাক্সেস কি কি হইতে পারে, আর ইকুইটি কি কি হইতে পারে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকে এই অ্যাক্সেস ইকুইটি থেকে, এতটুকু বুঝতে পারছেন?
আজকে যেহেতু আগের একটা পড়া আছে ওইটাও সবাই ঠিক মতন করতে পারেন নাই, তাহলে আজকে এই পর্যন্ত, এই যে 13 পৃষ্ঠা পর্যন্ত, বুঝতে পারছেন? স্যার আসলে আমাদের অনেকেই সিবিএলএম গুলা প্রিন্ট করতে পারছিল না, তো কালকে অনেকেই হাতে পাইছে, মানে বেশিরভাগই হাতে পেয়েছে। ওই কারণে আপনি পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছেন হ্যাঁ, তারা ওইভাবে রিকভার করতে পারেন। আচ্ছা সমস্যা নাই, প্রয়োজন হলে আমরা এগুলো আবার করব শেষের দিকে, সমস্যা নাই, আমরা রিভিশন আবার করব। এখন আপনাদের আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্রবার আছে, শনিবার আছে, 2 দিন আপনাদের কাছে সময় আছে, রবিবার দিন আবার ক্লাস আমাদের। তো এখানে এই জন্য আজকে আমি একটু কম পড়া দিছি, নাহলে এই বইটা আজকে শেষ করতে পারতাম, কিন্তু এই জন্য এই যে 13 পৃষ্ঠা পর্যন্ত পড়া, ঠিক আছে? যে পয়েন্টগুলো পড়াইছি এইখান থেকে একটা কথা মনে রাখবেন, এই বই থেকে যদি একটা কোশ্চেন থাকে তাহলে এই 13 পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে থেকেই থাকবে, আর যদি 2টা বা 3টে কোশ্চেন থাকে তাহলে পিছন দিকে যাবে। আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এই পর্যন্ত একটু পড়তে হবে, হ্যাঁ, তারপর যার যেখানে সমস্যা আগামী ক্লাস আমরা একটু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।